उसका दोस्त था আচ্ছা, তো চড়ক চড়কটা হলো আমাদের ছোটবেলা থেকে, আমার ছোটবেলা জলপাইগুড়িতে। তো জলপাইগুড়িতে আমার মনে আছে যখন চৈত্র মাসে চড়ক হয়। সো চৈত্র মাসটা হলো ওই সময় যখন আমাদের স্কুলের পরীক্ষাগুলো হয়ে যেত, আর কলেজে, আর আমাদের ওখানে এরিয়াটা হলো এগ্রিকালচারাল এরিয়া, ওখানে এগ্রিকালচারের প্রডিউসগুলো চলে আসতো। তো ওই সময়টা একটা খুশির সময় ছিল আর কি। খুশির সময় আমরা সব পয়সা বাঁচিয়ে রাখতাম, পকেট মানি যা পেতাম পয়সাগুলো বাঁচিয়ে রাখতাম চড়ক মেলায় খরচা করবো বলে। তো দুর্গা পুজোর পরে যদি কোনো পপুলার ফেস্টিভ্যাল হয়ে থাকে সেটা एक परंपरा हमारी पहचान। इन दिनों कोई नया गैस नहीं, कोई ब्रांड ছিল চড়ক আমাদের। পরে জানতে পারলাম চড়কটা শুধু বাংলার নয়, বিহার, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এমনকি তামিলনাড়ু এবং ইস্টার্ন কর্ণাটকারও একটা ভীষণ পপুলার ফেস্টিভ্যাল। চড়কের রং আছে, মানে চড়কের রং মানে চড়কের মাস্ক একটা খুব বড় একটা কালচার। এছাড়া রিদমিক এবং অন সেটে সুদীপ্ত দা এর আগে একটা খুব কঠিন ছবি আমরা শুট করেছি, এখন চড়ক সম্বন্ধেই বলবো। এবং এই ছবিটা যখন রোলটা উনি দিলেন তখন আমার প্রথমে আমাদের রাইটার অমরনাথ ঝায়ের সঙ্গে কথা হলো। দাদা বললো, দেখো এটা তোমাকে তৈরি করতে হবে, কিভাবে সেটা তুমি জানো। मनोकामना बहुत गहरी हो तो क्या चाहिए? जिंदा। Hinduism has been a very scientific and peace-loving religion. रोमा के लिए मैंने भी जिंदाबाद बोली थी। की वजह से पूरा गौरी समाज बदनाम है। चरक के बहाने ना किसी ने उसे किडनैप कर लिया होगा। किडनैप? अपने चांदपुर का? इस बार अगर बलि का प्लान बनाया होगा तो खेल रहे थे तालाब में अमोरी आते हैं, वो बच्चों में भी नहीं आते हैं। আমি দায়িত্ব তো এই এত বড় একটা দায়িত্ব দেওয়া মানে এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটার জন্য মানে একটা ডিরেক্টরের ধপ লাগে যদি আমি বাংলাতে বলি। মানে এতটা ইমেন্স বিলিভ একজন অ্যাক্টরের প্রতি, এবং অনেক প্রজেক্টেরই কথাবার্তা হচ্ছে না, অনেক জায়গায় হয়, কিন্তু দাদার যে বিলিভটা আমার উপরে রয়েছে এবং এই বিলিভটার জন্য আমার মনে হয় সেটা বোধহয় খুব বড় পাওনা। এবং আমি চাইবো কি সুব্রত দত্তকে মনে রাখুক না রাখুক, কাউকে মনে রাখাতে হয়। চড়ক ছবিটা যদি আমরা বলে নাকি এখানে দিল যাহা পে আগার হাম পৌঁছা দিয়া, তো এটাই ছবির সার্থকতা। সময় এরকম হয়েছিল, 6 মাস ধরে আমরা রিসার্চ করেছি মিউজিক নিয়ে, কারণ চড়ক এমন একটা সাবজেক্ট, বাঙালির একটা বাংলা, বিশেষ করে চড়কে মিউজিকটা অনেক বেশি প্রাধান্য পায়। কারণ আমরা যখন চড়কের উৎসব দেখি তখন দেখি যে প্রচুর মানুষ একসাথে ঢাক কাসর পেটাচ্ছে, গান করছে, চিৎকার করে গান করছে। এইগুলো একটা সাউন্ড থেরাপির মতো কাজ করে। কারণ একটা মানুষকে যখন বড়শি ফোটানো হয়, তার পিঠের কাছে যখন গিয়ে 20টা ঢাক অত জোরে বাজে, তখন তার সেন্স কাজ করে না, ওইটা একটা সাউন্ড থেরাপি। তো এই জিনিসটা চড়কের সাউন্ড এবং চড়কের যে গাজনের যে অথেন্টিক গান, সেই গানগুলো নিয়ে যদি আমি কিছু ভুলভাল করে ফেলি, তাহলে আমার যারা কলিগ আছে, বন্ধু আছে কলকাতা শহরে গান বাজনা করে, তারা সবার আগে আমায় ক্রিটিসাইজ করবে।
আমাদেরকে ক্রিটিসাইজ করবে। তো সেটা একটা খুব বড় প্রেশার ছিল যে অথেন্টিসিটিটাকে বজায় রাখা এবং তার সাথে সাউন্ডটা অনেক বেশি বড় এবং অনেক বেশি ইন্টারন্যাশনালি প্রডিউস করা, কারণ সেটা আমার ব্রিফ ছিল দাদার থেকে যে শোনো এই ছবিটার সাউন্ডটা কিন্তু একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে হবে, এবং সেটা আমরা করেওছি, করার চেষ্টা করেছি এবং আমরা বিদেশ থেকে 5খানা পুরস্কার নিয়ে এসেছি। ফ্রান্স থেকে আমরা 5খানা পুরস্কার Wow, নিয়ে এসেছি। that's amazing. ছবিটা নিয়ে প্রত্যাশা কি? ছবিটা নিয়ে প্রত্যাশা মানে একটা কমার্শিয়াল আনসার আছে। কমার্শিয়াল আনসারটা হলো যে ছবিটা খুব মানে একটু এক্সপেন্সিভ ছবি হয়ে গেছে, সেই জন্য বাংলায় করিনি ছবিটা, যাতে বেশি লোক দেখে তাহলে আমার পয়সাটাও ফিরে আসে। তো সেই জন্য ব্যবসায়িক পার্টটা হলো ছবিটা মানে কেরালা স্টোরির মতন না হলেও ছবিটা যেন আমাকে আফসোস না করতে হয় যে কেন বানিয়েছিলাম। আমি ভীষণ প্রাউড এই ছবিটা বানিয়ে। আর একটা পার্ট হলো যে কালকে বম্বেতে এই ছবিটার একটা প্রিমিয়ার ছিল। সবাই যেটা এক বাক্যে স্বীকার করেছেন, আমি কয়েকটা নিউজ রিপোর্টও দেখলাম, যে এই রকমের ছবি আমাদের দেশে কখনো হয়নি। এই কথাটা আমাকে ভীষণ এক্সাইট করেছে। তো যদি বম্বের লোকেরা এটা ফিল করেন তাহলে আমার মনে হয় কলকাতার লোকেদের কাছে এটা আরও বেশি রিভারবেরেট করা উচিত। এবং আমি ছবিটা সত্যি কথা বাংলার সেন্সিবিলিটি থেকে বানিয়েছি। ছোটোবেলায় যেই সেন্সিবিলিটি আমার মাথার মধ্যে বাসা বেঁধেছিল সেটা নিয়ে আমি বম্বে এবং পৃথিবীর অন্য দেশগুলোতে ঘুরেছি এবং সেটা দিয়েই আমি এই ছবিটা বানিয়েছি। সো আমার মনে হয় যে এই ছবিটা বাংলাতে সার্থক হবে এবং লোকেরা অনেক সংখ্যায় দেখবেন। এই যে ছবির ইউনিকনেসটা রয়েছে, যেটা আপনি বাকিদের থেকেও যে অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছেন, যে এই ছবিটা অনেক ছবির থেকে আলাদা, একদম অন্য ধরনের একটা ছবি। তো আপনার কাছে কি মনে হয় যে এই ছবিতে মানে আপনার ক্রিয়েটিভিটি বা আপনার স্টোরি লাইনিং এর অনুযায়ী স্টোরি লাইনিং মানে কি, ছবিটা এমন একটা বিষয় যেটা আমরা ছোটবেলা থেকে আজ অবধি ছেলে বা মেয়ে মানে সাকসেসফুল ইয়া আনসাকসেসফুল সবাই এখানে এর শিকার। সেটা হলো কুসংস্কার। কুসংস্কারের শিকার আমরা সবাই। সেই কুসংস্কারকে যদি ওই রাত্রিবেলায় চুল বাঁধা বা বিড়াল রাস্তা কাটা বা পেছন থেকে ডাকা থেকে শুরু করে নরবলি অবধি এই যে পুরো গ্যামরটা আছে কুসংস্কারের, এটা কিন্তু আজকে আমার যদি আপনি একটু লার্জার অ্যাসপেক্টে দেখেন, সেই লার্জার অ্যাসপেক্টে আমাদের দেশের যে আজকের সমস্যা, অশিক্ষা, ধর্মান্ধতা, যা যা আপনি নেগেটিভিটি আমাদের সমাজে দেখবেন, এগুলোর মূল কিন্তু ওই ইরাশনাল থট প্রসেস, ইরাশনাল থিঙ্কিং। একটা ফিউডাল সোসাইটিতে থাকার যে একটা রেজাল্ট, ওইগুলো কিন্তু আমাদের সমাজে দেখা যায়। প্রতিবাদ করতে ভুলে গেছি, সত্যি কথা বলতে হলে একটু অ্যাভয়েড করিনি, আরে যাস না রে বাবা, ওখানে অন্যরা আছে। যতক্ষণ এই যে সত্যিটাকে কার্পেটের নিচে ব্রাশ আপ করে দেওয়ার একটা টেন্ডেন্সি, এগুলো কিন্তু সেই কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা থেকেই আসে, যেগুলো ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে ইনকালকেট করে দেওয়া হয়। তো এখান থেকে বাঙালি হওয়ার একটা সুবিধা হলো যে আমি র্যাশনাল মাইন্ড, আমি অন্য রাজ্যের থেকে বেটার থিঙ্কার। এটা আমার মনে হয় যখন আমি অন্যান্য জায়গার ইয়েগুলোকে দেখি, সমাজের ব্যবহারগুলোকে দেখি, কি অবস্থা দেখি মহিলাদের ওখানে। আপনারা আফগানিস্তানের মেয়েদের কথা বলেন, যান আপনি রাজস্থানে, যান আপনি গুজরাটে, মানে বোরখার থেকে এত বড় বড় ঘোমটা পরে মেয়েরা ঘুরছে এবং তাদের এটা কম্পালশন, মেয়ের মুখ দেখানো যাবে না। মানে তালিবানের থেকে কম অবস্থায় নেই। তো আমরা পড়াশোনা করা লোক, আমরা শিক্ষিত লোক, আমরা কালচার্ড লোক, আমাদের দেশেও তো ওই অবস্থাই যেটা তালিবানরা আফগানিস্তানে করছে। তো এই জায়গাটায় আমার মনে হয় এই ছবিটা একটা নতুন একটা প্রতিবাদের ইয়ে হবে, হাতিয়ার হবে বলে আমার মনে হয়। যেখানে এত কালার্স রয়েছে, এত একটা সেলিব্রেশন রয়েছে, তার সাথে একটা ডার্ক সাইড। আর যেরকম আমরা শুনলাম যে প্রত্যেকটা ডার্ক শেডের একটা ক্যারেক্টার, তুমি ওয়ান অফ দেম। তো ছবিটা নিয়ে কি বলবো? আমাদের পোস্টারটা দেখলেই বোঝা যাবে মা কালীর লাল জিভটা রয়েছে, সেটা হচ্ছে মেইন কালার। আর এখানে চড়কের যে সোকল যে পরম্পরা বা প্রতিষ্ঠা যেটাকে বলে ওই রকম ধরনের, ওটার পরিপ্রেক্ষিতে একটা গল্প আছে এবং এটাতে দেখানো হয়েছে একজন সভ্য সোকল শিক্ষিত সোকল্ড বিজ্ঞ মানুষও অন্ধবিশ্বাসের ফাঁদে যদি পা দেয় কতদূর অবধি যেতে পারে, সেটাই গল্পেতে রয়েছে এবং ইটস এ থ্রিলার। তোমার চরিত্র
আমার নাম বিকাশ, মানে বিকশিত একটা লোক। এই পুরো গল্পটার মধ্যে এর থেকে বেশি বলাটা বোধহয় এই মুহূর্তে ঠিক হবে না। তবে হ্যাঁ, এর যে মেন্টাল স্টেটটা, লুকটা হয়তো অনেকটা যেমন জাগান ছবিটা তোমরা জানো, ওখানে একটা মেন্টালি রিটার্ডেড ছিল, এখানে একটা আলাদা মানসিকতার একটা লোক। আর যেহেতু বাঁকুড়ার এই ছেলে গাজন আমি অনেক দেখেছি, যেটা একতেশ্বরের গাজন বা ওখানে পাঁপড় খাওয়ার ব্যাপারটা, ওইগুলো আমি দেখেছি ফুটো করতে, জিভের মধ্যে রড লাগিয়ে। তো তখন আমি মানে আমার মনে তো ওরা বোধহয় ভগবান, হাউ ইটস পসিবল। পরে যখন আরেকটু বড় হলাম বুঝলাম অন্ধভক্তি, অন্ধশ্রদ্ধা। তো প্রশ্ন করার একটা তাগিদ আমার বরাবরই ছিল। সেই জন্য জুলজির MBA ছেড়ে আমি নাটক করা শুরু করি, তারপর তো এখন NSD, তারপর তো এখন প্রফেশনাল অ্যাক্টারই হয়ে গেলাম। আমার মানে প্রশ্ন করার তাগিদটা সবাইকারই দরকার। এবং যেটা আগে বললাম যে বিধবা বিবাহ, ওটাও সময় লেগেছে। সতীদাহ প্রথা বন্ধ করতে ওটাও সময় লেগেছে। মেয়েদের পায়ে বেড়ি পরানো যেটা ছিল সেটা অনেকটা আমাদের স্টেটটাতে স্পেশালি নেই, কিন্তু অন্য জায়গায় আছে। আমি দলিতের ওপর একটা ছবি করেছিলাম গুঠলি লাড্ডু, সেটা মানে আমার ভাজিওয়ালা যারা তরকারি বিক্রি করে, মানে যারা যে আমার সামনে ডাব বিক্রি করে, তারা প্রত্যেকেই তার পাইরেটেড ভার্সন দেখেছে, আমাকে থ্যাংক ইউ বলে তারা কম পয়সাতেই জিনিস দেয়। এটাও একটা সমাজ সুধারক বা সমাজ মধ্যে যে প্রবলেমগুলো সেটা নিয়ে এটা ছবি। এবং আমার ডেফিনেটলি এই ছবিটা দেখলে একটা ট্রান্স কোয়ালিটি লোকেদের মধ্যে আসবে। এবং আমার মনে 9-10 মিনিটের মধ্যেই লোকেরা মনে হবে কি আমি ওই চড়কের ফেস্টিভ্যালে আছি। এবং সেটার পরিপ্রেক্ষিতে একটা আলাদা গল্প বলা হয়েছে, যেটা এখন বললে